আর কলকাতাতেই প্রথমেই চোখ রাখবো যে খবরে, তা হলো শিলচরে গিয়ে গতকাল বিক্ষোভের মুখে পড়েছিলেন কবি শ্রীজাত। তার অভিশাপ কবিতা নিয়ে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি। একটি অনুষ্ঠানে শিলচরে তিনি গিয়েছিলেন, বক্তৃতার সময় তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়। ঘটনায় মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং তিনি নিজে কথা বলেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ঠিক কিরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কবি, ঠিক কি হয়েছিল, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, কি বলছেন কবি নিজে, শুনবো তার কথা তার কাছ থেকেই। সরাসরি আপনাদের নিয়ে যাবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শ্রীজাত, আপনাকে স্বাগত জানাই আমাদের নিউজ 18 বাংলায়। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো, অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। আমরা এখানে গতকাল যখন শুনছি নিজেদেরই এতটা খারাপ লাগছে, হয়তো বলার মতো ভাষা আমাদের কাছে ছিল না। কি হয়েছিল ঠিক গতকাল আপনার সঙ্গে? আসলে একটি সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধনে আমি যাই এবং গতকাল পর্যন্ত কোনো রকম আক্রমণ বা হামলার কোনো আঁচ আয়োজকদের কাছেও ছিল না, থাকলে তারা আমাকে অবশ্যই নিয়ে যেতেন না। কিন্তু অনুষ্ঠান চলাকালীন আমরা যখন অনুষ্ঠানের প্রায় মাঝপথে, তখন কিছু বহিরাগত মানুষ একরকম দরজা জোর করে খুলেই ঢুকে আসেন এবং তখন আমার হাতে অবশ্যই তখন মাইক ছিল না, আমি মঞ্চে ছিলাম। তখন তারা সঞ্চালকের হাত থেকে মাইক রীতিমতো কেড়ে নিয়ে আমাকে একটি কবিতার একটি বিশেষ লাইন নিয়ে প্রশ্ন করেন এবং আমি কিছু বলবার আগেই শিলচরের যে সমস্ত মানুষজন সেখানে উপস্থিত ছিলেন এবং আয়োজকরা, তারা তীব্রভাবে প্রতিবাদ করেন এই ঘটনার এবং তখন তাদের সঙ্গে এই বহিরাগত মানুষদের একটি প্রবল বাকবিতণ্ডা হয় এবং তারপর তাদের কোনো রকমে হোটেলের ব্যাঙ্কোয়েট হলের বাইরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা কার্যত ব্যাঙ্কোয়েট হলের মধ্যে বন্দী হয়ে পড়ি এবং শিলচরের সাধারণ মানুষ প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমাকে ওই ব্যাঙ্কোয়েট হলের মধ্যে আগলে রাখেন, কারণ বাইরে তখন তারা বেশ হিংসাত্মক বিক্ষোভ দেখাচ্ছিলেন, হোটেলের কাঁচ ভাঙচুর করছিলেন, স্লোগান দিচ্ছিলেন এবং ব্যাঙ্কোয়েট হলে ঢোকারও চেষ্টা করছিলেন। হয়তো শেষমেশ শিলচরের প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সেখানে হাজির হন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সশস্ত্র নিরাপত্তা কর্মী দিয়ে আমাকে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেন। ফোনে তার সঙ্গে আমার বার্তালাপ হয় এবং তিনিও এই আশ্বাস দেন যে তার তরফ থেকে যাবতীয় যা করার সেটা করা হচ্ছে রাজ্যের তরফ থেকেও, এবং তিনিও অসম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাতে আমার ফেরাটা আরও সুষ্ঠু হয়, নিরাপত্তামূলক হয়, সেই ব্যবস্থা নেন। এই যে ঘটনাটা আপনি বর্ণনা করলেন, মানে কতক্ষণ ধরে এরকম একটা অনভিপ্রেত ঘটনা চললো? এটা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, কারণ 6:30 নাগাদ এই বিষয়টি শুরু হয় এবং আমাকে যখন সরিয়ে নিয়ে গিয়ে সার্কিট হাউসে পৌঁছানো হয় তখন 11:30টার কাছাকাছি বাজে। তো 3.5 কি 4 ঘন্টা হবে সব মিলিয়ে। কোথাও যখন এরকম একটা ঘটনা ঘটছে, কোথাও একটু আতঙ্কিত বোধ করেছিলেন? আতঙ্কিত বোধ করিনি হয়তো, কারণ এই ঘটনা যে আগেও ঘটেনি তা নয়, এই ঘটনা আগেও একাধিকবার আমার সঙ্গে ঘটেছে, কিন্তু আশঙ্কিত বোধ করেছি অবশ্যই, কারণ সারা দেশেই এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে মানুষজনকে। যারা একটু নিজেদের কথা বলতে চাইছেন তাদের থামিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে তো আমি কথা বলবার কোনো সুযোগই পাইনি, তার আগেই এসে তারা যা প্রতিবাদ বিক্ষোভ দেখানোর ইত্যাদি দেখিয়েছেন। ফলে একটা আশঙ্কা হচ্ছে যে কোন অন্ধকারের দিকে আমাদের দেশ এগিয়ে চলেছে, সেই আশঙ্কা তো হচ্ছেই। একেবারেই। আপনি আমাদের সঙ্গে একটু থাকুন। আপনি উদ্যোক্তাদের কথা বলছিলেন, তাদের সঙ্গে আমরাও কথা বলেছিলাম। দীপক সেনগুপ্ত তিনি কি বলেছেন একবার একটু শুনে নেব। বিষয়টা যেটা হলো অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ আমাদের শহর শিলচর কবির শহর এবং আমরা অত্যন্ত সংস্কৃতির শহর। এই শহরে যে বা যারা এই ঘটনাটা অনভিপ্রেত ঘটনাটা করলো তারা কতটা কবিতা বুঝেন, কতটা ধর্ম বুঝেন, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে।
আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং কবিকে আমরা নিরাপদে রাখতে পেরেছি, এটাই আমাদের অত্যন্ত বড় প্রাপ্তি। আমরা শুনলাম যিনি অর্গানাইজার ছিলেন তাদের একজন দীপক সেনগুপ্ত, সত্যি তারা খানিকটা আশ্বস্ত যে তারা আপনাকে একটা নিরাপদ জায়গা দিতে পেরেছিলেন। আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, মানে এর আগেও আপনি শিলচরে গিয়েছেন, অনুষ্ঠান করেছেন, বিভিন্ন জায়গায় যান, অনুষ্ঠান করেন, এবারে এই যে এরকম একটা অভিজ্ঞতা হলো, মানে কেন, কি মনে হচ্ছে আপনার এরকম একটা অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হচ্ছে কেন? এটাকে আমি খুব বিচ্ছিন্ন ঘটনা বলে দেখতে চাইবো না। এটা যদি আমি মনে করি যে কেবল আমার কবিতার পরিপ্রেক্ষিতে কেবল শিলচরে কেবল একটি সন্ধ্যায় হয়েছে, তা নয়। আপনি যদি সর্বাঙ্গীন চিত্রটা দেখেন তাহলে দেখতে পাবেন যে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, গোটা এলাকা জুড়েই এই ধরনের অসহিষ্ণুতার প্রকাশ ঘটে চলেছে। আমাকে ঘিরে যেটা ঘটলো সেটা তারই একটা অংশ বলে আমি মনে করি, বিচ্ছিন্ন ঘটনা কখনোই নয়। গতকাল যখন এরকম আপনি যেটা বললেন যে অনুষ্ঠান চলছে, হঠাৎ মাঝখানে কিছু বহিরাগত ঢুকে এই গোটা পরিস্থিতিটা সৃষ্টি করে, সেই সময়টাই ঠিক কি হয়েছিল? মানে হঠাৎ করে আপনি বলছিলেন সে সময় আপনার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে এই গোটা ঘটনাটা বাস্তব রূপ দেওয়া হলো? না, এইটা কিন্তু নয়। যেরকম আমি আগেও বললাম যে আমি তখনও বলা শুরু করিনি, তার আগে সামান্য শুভেচ্ছা বার্তা দিয়েছি, কিন্তু তখন আমার হাতে মাইক ছিল না। আমি মঞ্চে বসেছিলাম এবং আমার সঙ্গে আরও অতিথিরা মঞ্চে ছিলেন। সঞ্চালকের হাতেই মাইক্রোফোন ছিল এবং তিনি অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন। তাকে দু একবার যারা ঢুকে আসেন তারা দু একবার তার কাছ থেকে মাইক নিয়ে কথা বলতে চান, তিনি তখন অরাজি হন, কারণ অনুষ্ঠানের ক্রমের মধ্যে তো তাদের কথা বলবার কথা নয়। শেষমেশ তারা অধৈর্য হন এবং অসহিষ্ণুতা প্রকাশ করতে থাকেন এবং কার্যত মাইক সঞ্চালকের হাত থেকে নিয়েই আমাকে প্রশ্নটা করেন, যার পর মুহূর্তে কিন্তু যারা ওখানে ছিলেন, আয়োজকরা এবং অভ্যাগতরা, তারা প্রতিবাদ করেন সঙ্গে সঙ্গে এবং তখনই ঘটনাটা আরও উত্তাপ পেতে শুরু করে। একবারই আপনাকে এবার একবার একটু শোনাই, যারা বিক্ষোভ করেছিলেন, যারা বহিরাগত, যেমনটা আপনি বলছিলেন, তাদের সঙ্গেও তাদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। কি বলছেন তারা একবার একটু শোনাবো। ওয়েস্ট বেঙ্গলের বিতর্কিত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে বরাক উপত্যকার কিছু দালাল শ্রেণীর মানুষ এখানে এনেছে। নিয়ে আমাদের বরাক উপত্যকার বাঙালি ও ব্রহ্মপুত্র উপত্যকার আসামি লোকেদের মধ্যে ও রাজ্যের অন্য জনগোষ্ঠীর মধ্যে খুব সুন্দর একটি ভ্রাতৃত্ব পরিবেশ আছে। এই ভ্রাতৃত্ব পরিবেশকে নষ্ট করার জন্য এই তৃণমূলে কিছু দালাল আগেও একবার শিলচরে আসার চেষ্টা করেছিল। হয়তো এরা মমতা ব্যানার্জি বা অন্য কিছুর কাছ থেকে টাকা পয়সা পেয়েছে আসামে ভাতৃঘাতী দাঙ্গা করার জন্য, আসামে বাঙালির মধ্যে অন্য জনগোষ্ঠীর মধ্যে ভাতৃঘাতী দাঙ্গা করতে, যাতে 19-এর লোকসভা ইলেকশনে তারা ফায়দা নিতে পারে, সেই জন্য এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছে। আপনি শুনলেন, আমরা যার বক্তব্য শোনালাম এনার নাম গৌতম চক্রবর্তী, ইনি বজরং দল নেতা। কি ভাষায় তিনি তার বক্তব্য রাখলেন আপনি শুনলেন। মানে এর পর আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইবো, এই বক্তব্য শোনার পর ঠিক কি মনে হচ্ছে এখন? না, আমার কিছুই বলবার নেই, কারণ এর প্রতিক্রিয়া হিসেবে আমি কিছু বলতে চাই না, বলতে পারবো না। শুধু উল্টো দিকে দাঁড়িয়ে এটুকু বলি যে এর উল্টো দিকেও তো বহু মানুষ আছেন যারা দল মত নির্বিশেষে লেখালেখিকে ভালোবাসেন। তারা কালকে আরেকবার শিলচরের সেই সমস্ত মানুষজন আরেকবার প্রমাণ করেছেন যে তাদের সেই ভালোবাসা ফুরিয়ে যায়নি। তো আমার কাছে শিলচর বলতে সেই মানুষরাই, এই মানুষরা হয়তো নন। নিশ্চয়ই। কালকে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। আপনি বললেন আপনার সাথে ফোনে কথাও হয়েছে, ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী যদি আমাদের একটু জানান। মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন ছিলেন, কারণ ওর কাছে খবর যাওয়া মাত্র উনি আমাকে ফোন করেন এবং গোটা পরিস্থিতি আমার কাছে শোনেন যে কি চলছে, কি হয়েছে
এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটার পুরোটা উনি খতিয়ে আমার কাছে শোনেন। এবং সেই সঙ্গে আমার সঙ্গে অরূপ বিশ্বাস মহাশয়েরও ফোনে কথা হয় এবং মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে আশ্বাস দেন আমাকে যে তার তরফ থেকে, রাজ্যের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় আমাকে আরও বেশি নিরাপত্তা দেওয়ার জন্য সেটা তারা করবেন। এবং তার তরফে অসম প্রশাসনকেও যোগাযোগ করা হবে যাতে আমার নিরাপত্তার বেষ্টনী আরও নিশ্ছিদ্র হয়। সেটা তো করেনি, এবং যাতে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় কোনো রকম উত্তাপ না ছড়ায় এবং কলকাতা বিমানবন্দরে ভোরবেলা নেমে আমি নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারি, সেই ব্যবস্থাও কিন্তু তিনি করে দেন। একবারে এই অনুষ্ঠান করে তারপর যখন আপনি ফিরলেন, অর্গানাইজাররাও আপনার সঙ্গে ছিলেন, আপনি যেটা বলছিলেন, তারাও বললেন যে তারা আপনাকে নিরাপদে যাতে রাখা যায় সচেষ্ট ছিলেন সে ব্যাপারে। আসাম প্রশাসনের বিষয়ে যদি একটু আসি, মানে তাদের ভূমিকাতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, একেবারেই। কারণ তারা খুবই মানে কড়া হাতে বিষয়টিকে সামলেছেন, এবং যদি সেটা না হতো তাহলে হয়তো বিপদ আরও বাড়তো। তারা সঠিক সময় জায়গায় এসে খুবই কড়া হাতে জিনিসটাকে সামাল দিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এবং যেভাবে আমাকে 3 গাড়ি সশস্ত্র নিরাপত্তা কর্মী দিয়ে সার্কিট হাউসে পাঠানো হয়েছে, সারা রাত্রের প্রহরার মধ্যে রাখা হয়েছে এবং ভোরের আলো ফোটার আগেই বিমানবন্দরে আবার পৌঁছে দেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের তরফে কোনো রকম খামতি আমি কোথাও দেখিনি। শ্রীজাত, এই মুহূর্তে আমাদের সঙ্গে কবি সুবোধ সরকারও টেলিফোনে রয়েছেন। সুবোধদা, আপনার যদি নির্দিষ্ট করে কিছু প্রশ্ন থাকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি করতে পারেন। অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলাম যে শ্রীজাত কলকাতায় ফিরে এসেছে, কথা বলছে, তার গলা শুনতে পাচ্ছি। শ্রীজাত, কেমন আছো? ঠিক আছো তো? খুবই বিধ্বস্ত আমি বুঝতে পারছি। আমার যেটা মনে হয়, ঠিক আছে সুবোধদা, আমার ফোনটা এত রকম ভাবে জ্যাম হয়ে আছে যে আমি নেমে আপনাকে আর ফোন করা হয়নি, এটা শেষ হলে ফোন করছি। হ্যাঁ শ্রীজাত, সেটা যেটা বলার আমার, যে প্রশ্নটা আপনারা আমাকে করলেন, সেটা হচ্ছে যে গত 4-4.5 বছর ধরে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দুদের নামে যে কলঙ্ক হিন্দুত্ববাদীরা তৈরি করলেন, সেটার একটা বিরাট পরিকল্পনার একটা অংশ হচ্ছে গতকাল শিলচরে শ্রীজাতর কবিতা অনুষ্ঠানে এইভাবে বিক্ষোভ জানানো এবং এইভাবে আক্রমণ জানানো, এইভাবে অসভ্যতা করা, এরকম নোংরামি করা। আমি এটাকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। আমিও ইতিমধ্যে শিলচর থেকে কয়েকটি ফোন পেয়েছি, এবং শিলচরের মানুষ, বাঙালি মানুষ সবাই তারা শ্রীজাতর পাশে যেভাবে এসে দাঁড়িয়েছেন, শ্রীজাত নিজেও সেটা বললো এখন আমাদের, যেভাবে তারা ভালোবাসা দেখিয়েছেন, যেভাবে ওকে ঘিরে রেখেছিলেন, আমি সত্যি আবার শিলচরের মানুষকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমরা সবাই শ্রীজাতর পাশে আছি। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছেন, এটা সত্যি সত্যি উল্লেখযোগ্য একটি ঘটনা। এবং আমার মনে হয় যে আমরা আবার রাস্তায় নামবো। যেরকম ভাবে ওর বিরুদ্ধে, শ্রীজাতের বিরুদ্ধে যে রকম কাজ ওরা করেছে, এটা ক্ষমার যোগ্য নয়। আমরা রাস্তায় নামবো, আমরা প্রতিবাদ করব। আর একটি কথা আমি বলবো যে আসাম সাহিত্য সভা আগামী 2 তারিখে আমাকে ডেকেছে কবিতা পড়ার জন্য। আমি যাব, আমি গৌহাটি হয়ে রাহাই যাব ওদের অনুষ্ঠান, কবিতা পড়তে। সেখানে গিয়ে আমি আমার কবিতা পড়বো না, আমি শ্রীজাতর কবিতা পড়ে আসবো। সেটা হবে আসামে দাঁড়িয়ে আমার প্রতিবাদ। অনেক ধন্যবাদ সুবোধ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম কবি সুবোধ সরকারের সঙ্গে। শ্রীজাত, সুবোধ সরকারের বক্তব্য আপনি শুনলেন, আপনার কবিতা উনি পাঠ করবেন এবং সেটাই হবে ওনার প্রতিবাদ। আপনার প্রতিক্রিয়া? এটা কিছু বলার নেই, এইগুলোই আসলে আমাদের মতো মানুষকে জোর যোগায়। নাহলে আমরা কবেই এই সমস্ত বিক্ষোভের মুখে হয়তো ভেসে যেতে পারতাম। কিন্তু সুবোধদা জানেন যে কতখানি লড়াই এর পিছনে আছে। সত্যি বলতে কি, এর আগের বার যখন আমাকে ঘিরে একটা বিক্ষোভ হয়, তখন সেই অনুষ্ঠানে সুবোধদা নিজে উপস্থিত এবং সেখানে থেকে সুবোধদা তার প্রতিবাদ জ্ঞাপন করেন।
এবং আমরা যখন দূরে থাকি, বন্ধু বান্ধব ছাড়া এরকম কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হই, তখন বুঝতে পারি যে মুখগুলো ভেসে ওঠে, যে যারা আমাদের পাশে আছেন, অগ্রজ, অনুজ, বন্ধু বান্ধব, তাদের মধ্যে তো প্রথম সারিতে সুভদ্রার নাম আসে অবশ্যই। তো সুভদ্রা যেটা জানিয়েছেন এটাই আমি আশা করি সুভদ্রার কাছ থেকে, এবং আমি জানি যে এই ধরনের বিপদে আপদে এরা সবাই আমার পাশে আছেন। নিশ্চয়ই। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করব, আবারও যদি এই উদ্যোক্তাদের তরফ থেকে বা অন্য উদ্যোক্তাদের তরফ থেকে শিলচরের আপনার কাছে আবার কবিতা পাঠের নিমন্ত্রণ আসে, আপনি যাবেন? আসলে দেখুন, সবসময় যাওয়া আসাটা আর আমি আস্তে আস্তে বুঝতে পারছি আমার হাতে থাকছে না। কারণ আমি তো সব জায়গায় যেতেই ভালোবাসি, স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ভালোবাসি এবং সাধারণ মানুষের জীবন ভালোবাসি। আমার গাড়ির পিছনে সশস্ত্র নিরাপত্তা কর্মীর 3টে গাড়ি ছুটবে, এটা আমার কাম্য নয়। কিন্তু এখন যখন পরিস্থিতি সেই রকম, তখন আমার যাতায়াত অনেকটাই আমার হাতের বাইরে। কিন্তু এটুকু বলতে পারি যে কবিতার জন্য ভালোবেসে কেউ ডাকলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। ইচ্ছে থাকবে যেন তাকে বা তাদের ফেরাতে না হয়। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি সুস্থ থাকুন এই কামনাই করি। আমরা কথা বলছিলাম এতক্ষণ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গতকাল যা অভিজ্ঞতা হয়েছিল পুরোটাই ভাগ করে নিলেন আমাদের সঙ্গে। গঙ্গাসাগর জমজমাট, মেলার বাজেট প্রায় 100 কোটি টাকা। 17 জানুয়ারি শেষ হবে মেলা। কলকাতা থেকে সরকারি বেসরকারি বাস, জলপথে লঞ্চ এবং ভেসেল পরিষেবা থাকছে। মেলায় 25 থেকে 30 লক্ষ পুণ্যার্থী সমাগমের আশা। 800 সিসিটিভিতে 50টি এলইডি স্ক্রিনে কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। 24 ঘন্টায় নজরদারিতে থাকবেন 120 জন আধিকারিক। আবহাওয়ার পরিস্থিতি জানতে অটোমেটিক ওয়েদার মেশিনও থাকছে। স্বেচ্ছাসেবকদের সঙ্গে সেচ এবং বিপর্যয় মোকাবিলা দফতর তৈরি থাকছে। মেলা চত্বরে 20টি ড্রোন নজরদারি চালাবে। লট 8, কচুবেড়িয়া, চেমাগুড়ি, নামখানায় এলইডি জায়ান্ট স্ক্রিন থাকছে। জোয়ার ভাটা, ভেসেল চলাচল নিয়ে তথ্য পাওয়া যাবে সব সময়। থাকছে 40টি ই-কার ও 60টি হ্যান্ড রিক্সা। মেলা চত্বরে থাকছে 400টি শৌচালয়। কেউ দুর্ঘটনায় পড়লে থাকবে 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা। নিরাপত্তায় কোস্টগার্ড, এনডিআরএফ, রেড ক্রসের টিমও থাকছে।